আপনি কি কখনো এমন এক রাত দেখেছেন যখন অন্ধকার শুধু ছায়া নয়, একটা আত্মা আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনি তা টেরও পাবেন না? আজ আমি আপনাদের জানাবো সেই ভয়ানক গল্প, কালো বউর অভিশপ্ত রাত। শেষ পর্যন্ত মনোযোগ রাখুন, কারণ একবার শোনা মানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। আপনি কি সাহস রাখবেন? তাহলে শুনুন কালো বউ গল্পটি। বাংলার উত্তরের শেষ প্রান্তে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক জনবানবহীন গ্রাম। নাম তার শালবন। এই গ্রামে সূর্য ডোবার পর আর কেউ বাইরে বেরোয় না। গ্রামটা যেন চিরকাল ঘন কুয়াশায় ঢাকা থাকে। আর সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কুয়া। কুয়োটা শাল গাছের ঝোপে ঢাকা, সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না সেখানে। লোকেরা বলে ওই কুয়োর ভেতরে রাত হলেই কালো বউ বসে কাঁদে। রাত নামার পর গ্রামের ভেতর দিয়ে একদম অন্যরকম শব্দ ভেসে আসে। কেউ বলে ওটা বাতাস, কেউ বলে গাছের পাতা নড়ে। কিন্তু যারা একবার কুয়োর কাছে গিয়েছে তারা আর কোনো দিন ফিরে আসেনি। তাদের নাম শুধু গ্রামের তালিকায় হারিয়ে গেছে। নায়ক অয়ন শহর থেকে এসেছে শালবনে। সে লোককথার অলৌকিক কাহিনীর ওপর গবেষণা করে। গ্রামে আসার প্রথম দিনই লোকজন তাকে সাবধান করে দিয়েছে। গ্রামের এক বৃদ্ধা ফিসফিস করে বলেছিল, রাতে ও কুয়োর দিকে যাস না বাবা, সেখানে ওড়না ঝুলে থাকে, কালো বউয়ের ওড়না। অয়ন প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু তার মনে এক অদ্ভুত কৌতূহল জন্ম নিল। সেই রাতেই সে একা বেরিয়ে গেল, হাতে টর্চ লাইট আর সঙ্গে একটা পুরনো ডায়েরি। শালবনের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় চারপাশে ঝিঝি পোকার ডাক আর অদ্ভুত নিশাচর প্রাণীর শব্দ শোনা যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ পেছন থেকে অনুসরণ করছে। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ভেঙে পড়ছিল, আর অয়ন স্পষ্ট শুনতে পেল কোথাও এক মহিলা কাঁদছে। সে থেমে গেল। কণ্ঠটা আসছে কুয়োর দিক থেকে। অয়ন ধীরে ধীরে এগিয়ে গেল, আর হঠাৎ তার টর্চ নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে সে শুধু শব্দটা শুনতে পেল, আমার ওড়না ফিরিয়ে দাও। অয়ন বুঝতে পারল কুয়োর ধারে কেউ বসে আছে। সে টর্চ আবার জ্বালানোর চেষ্টা করল। আলো জ্বলে উঠতেই তার বুক ধক করে উঠল। কুয়োর ধারে দাঁড়িয়ে আছে এক মহিলা, পুরো কালো কাপড়ে ঢাকা। মুখ দেখা যাচ্ছে না, শুধু চুলগুলো ভিজে মাটিতে লেপ্টে আছে। অয়ন ভয়ে পা সরাতে পারছিল না। সেই মহিলা ধীরে ধীরে মাথা তুলল। চোখ জ্বলজ্বল করছে অস্বাভাবিক লাল আলোয়। সে কালো বউ। হঠাৎ অয়ন শুনল পেছনে কারোর পায়ের শব্দ। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার ফিরতেই দেখল কুয়োর ধারে কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে একটা ভেজা কালো ওড়না। সেই ওড়নার গায়ে এখনো কারো শরীরের গন্ধ। অয়ন ভেবেছিল কালো বউয়ের দেখা পাওয়াটা হয়তো কল্পনা ছিল, কিন্তু কালো ওড়নাটা তার হাতে এসে পড়তেই সে বুঝল এটা কোনো গল্প নয়। অয়ন ভেজা ওড়নাটা হাতে নিয়ে বাড়ির দিকে ফিরল। রাত তখন গভীর। চারপাশে হাওয়ার সাথে ভেসে আসছিল অদ্ভুত গন্ধ, মাটির গন্ধ, কিন্তু তাতে যেন লুকানো ছিল পচা রক্তের ঘ্রাণ। সে দরজা বন্ধ করে লণ্ঠন জ্বালালো। ওড়নাটা টেবিলের ওপর রাখতেই দেখা গেল ওটা কাদায় ভিজে আছে, আর তাতে অদ্ভুত লালচে দাগ। সেই দাগগুলো রক্ত ছাড়া আর কিছু হতে পারে না। অয়ন ডায়েরি খুলল। গ্রামের পুরনো ইতিহাসে সে পড়েছিল প্রায় 50 বছর আগে শালবন গ্রামে এক নববধূ হারিয়ে গিয়েছিল। তার বিয়ের রাতেই কেউ তাকে আর খুঁজে পায়নি। লোকেরা বলে সেই মেয়েকেই সবাই আজকাল কালো বউ বলে ডাকে। কিন্তু প্রশ্ন হলো, যদি এটা সত্যি হয় তবে কেন তার কান্না এখনো এই কুয়ার ভেতর থেকে ভেসে আসে?
হঠাৎ দরজায় ঠক করে শব্দ হলো। অয়ন চমকে উঠল। কেউ এত রাতে ডাকবে কেন? সে সাবধানে এগিয়ে গিয়ে দরজার কাছে কান পাতল। কিছুই নেই, শুধু বাতাস বইছে। অয়ন দরজা খুলে বাইরে তাকাতেই বুক কেঁপে উঠল। দরজার সামনে মাটিতে পড়ে আছে সেই একই কালো ওড়না। সে তো ভেতরে রেখে দিয়েছিল, তাহলে এখানে এলো কিভাবে? অয়ন ওড়নাটা হাতে তুলতেই হঠাৎ পেছনে কারো কণ্ঠস্বর ভেসে আসলো। কণ্ঠটা ছিল এক মহিলার, অচেনা, কাঁপা গলায়। তুমি আমার জিনিস ছুঁয়েছ কেন? অয়ন তড়িঘড়ি করে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। কণ্ঠস্বর থেমে গেছে। তার মাথায় ঘাম জমল। সে ওড়নাটা ছুঁড়ে দিয়ে বাইরে বেরোতে চাইল, কিন্তু ঘরের ভেতরেই এক অদ্ভুত শব্দ শোনা গেল। মেঝের নিচ থেকে যেন কেউ আঁচড়াচ্ছে। খরড় খরড় খরড়। অয়ন নিচে তাকালো। মেঝেতে হঠাৎ একটা লালচে দাগ ফুটে উঠল। দাগটা ছড়িয়ে ছড়িয়ে একেবারে তার পায়ের কাছে এসে থামল। সে ভয়ে দৌড়ে গিয়ে লণ্ঠনটা উঁচু করে ধরল। ঘর অন্ধকারে ভরে গেছে। জানালার বাইরে যেন কুয়াশা ঢুকে পড়ছে। এমন সময় আবার সেই কণ্ঠস্বর ভেসে আসলো। এবার আরও কাছে, যেন একেবারে তার কানের পাশে দাঁড়িয়ে বলছে, আমাকে ফিরিয়ে দাও আমার কালো ওড়না। অয়ন ভয়ে কাঁপছিল। সে চোখ বন্ধ করে কিছু বলার আগেই ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুরু হলো। একটা কান্না, যেটা কোনো মানুষের নয়, যেটা শুনে মনে হলো পুরো ঘরটাই কাঁদছে। অয়ন জানত, এখন যদি সে ঘর থেকে বের না হয় তবে আর বাঁচতে পারবে না। সে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা শক্ত হয়ে গেছে। এমন সময় হঠাৎ দরজার ওপাশ থেকে কেউ 3 বার ধাক্কা দিল। ঠক ঠক ঠক। অয়ন বুঝতে পারল বাইরে কেউ দাঁড়িয়ে আছে। তার গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে দরজা ফাঁক করতেই দেখল দরজার ফাঁক দিয়ে লম্বা চুল ঝুলে আছে ভেতরে। চুলগুলো ভিজে, টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। তারপর শোনা গেল সেই অচেনা কণ্ঠস্বর, আমি এসেছি আমার ওড়না নিতে। অয়ন জানে সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, কারণ তার হাতে এসেছে এক অভিশপ্ত জিনিস, কালো ওড়না। সকাল হওয়ার পরও অয়নের শরীর কাঁপছিল। সে বুঝল এভাবে বসে থাকলে কোনো সমাধান পাওয়া যাবে না। তাই ঠিক করল গ্রামের বয়স্ক কারো কাছে জানতে হবে এই ওড়নার আসল রহস্যটা কি। সে গেল গ্রামের একমাত্র বেঁচে থাকা প্রবীণ মানুষ জয়নাল কাকুর কাছে। কাকু তাকে দেখে ভরকে উঠলেন, কারণ অয়নের কাঁধে তখনও ঝুলে আছে সেই ভেজা কালো ওড়না। কাকু বললেন, বাবা, তুই তো মৃত্যুকে নিজের গায়ে জড়িয়ে এনেছিস। অয়ন বিস্মিত হল। সে জানতে চাইল এই ওড়নার পেছনের গল্পটা কি। জয়নাল কাকু ধীরে ধীরে বলতে শুরু করলেন, 50 বছর আগে এই শালবন গ্রামে বিয়ে হয়েছিল এক তরুণীর। তার নাম ছিল হাসিনা। হাসিনা ছিল গ্রামের সবার প্রিয়, কিন্তু বিয়ের রাতেই সে অদৃশ্য হয়ে যায়। তার শরীর পাওয়া যায়নি, শুধু তার কালো ওড়না পাওয়া গিয়েছিল কুয়ার ধারে। লোকেরা বলে হাসিনার স্বামী আসলে তাকে ভালোবাসত না। সে নাকি কালো জাদুতে আসক্ত ছিল। এক অভিশপ্ত পূজার মাধ্যমে হাসিনাকে উৎসর্গ করতে গিয়ে হাসিনার মৃত্যু হয়েছিল। সেই রাত থেকে তার আত্মা এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। সে আর মানুষ নয়, সে হল কালো বউ। অয়ন শিউরে উঠল। তাহলে গত রাতের কান্না
সেই ভয়ানক ছায়া সবই সত্যি। কাকু বললেন, যেই এই ওড়না ছোঁয়ে সে হাসিনার ক্রোধের শিকার হয়। কেউ যদি ওড়নাটা ফিরিয়ে না দেয়, কালো বউ তাকে নিজের করে নেয়। কাকুর চোখ হঠাৎ ভয়ে বড় হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, বাবা, ওড়নাটা কুয়ার ভেতরে ফিরিয়ে দে, নয়তো তুই বাঁচবি না। অয়ন আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু তখনও তার কানে বাজছিল সেই অচেনা কণ্ঠস্বর, আমাকে ফিরিয়ে দাও আমার কালো ওড়না। সে ঠিক করল রাতে আবার কুয়ার কাছে যাবে, কিন্তু এবার একা নয়। রাতে সে তার শৈশবের বন্ধু নাসিরকে সঙ্গে নিল। দুজনে টর্চ লাইট হাতে নিয়ে শালবনের গভীরে গেল। চারপাশে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার ডাক। কুয়ার কাছে পৌঁছেতেই ঠান্ডা বাতাস বইতে লাগল। ওড়নাটা অয়নের হাতে অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ টেনে ধরে আছে। নাসির ভয়ে ফিসফিস করে বলল, অয়ন, আমার ভালো লাগছে না, ওড়নাটা এক্ষুনি ফেলে দে। কিন্তু অয়ন সাহস করে কুয়ার ধারে দাঁড়ালো। সে ওড়নাটা ভেতরে ফেলতে যাবে, ঠিক তখনই কুয়ার ভেতর থেকে লম্বা হাত বেরিয়ে এলো। হাতটা কাদামাখা আর নখগুলো কালো হয়ে গেছে। অয়ন চিৎকার করে পিছনে সরে গেল। নাসির আলো ফেলতেই দুজনেই দেখল কুয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে কালো বউ। তার চুল ভিজে মাটিতে লেপ্টে আছে, মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল অয়নের দিকে। তার ঠোঁট নড়ছে। সে বলছে, আমার ওড়না ফিরিয়ে দাও, নয়তো আমি তোমাকে নেব চিরদিনের জন্য। অয়ন কাঁপতে কাঁপতে ওড়নাটা কুয়ার ভেতরে ফেলে দিল, কিন্তু ওড়না ভেতরে পড়েই অদৃশ্য হল না, বরং বাতাসে ভেসে আবার তার কাঁধে এসে ঝুলে পড়ল। কালো বউ এবার কুয়া থেকে বেরিয়ে মাটিতে পা রাখল। চারদিক কাঁপতে লাগল। নাসির ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। অয়ন দাঁড়িয়ে রইল একা, মৃত্যুর সামনে। অয়ন বুঝল কালো বউ তার কাছ থেকে ওড়না নেবে না, বরং ওড়নাটাই যেন তাকে আঁকড়ে ধরেছে। নাসির তখনও ভয়ে পালিয়ে গেছে। অয়ন একা দাঁড়িয়ে আছে কুয়ার ধারে। কালো বউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পায়ের শব্দ যেন শিলার ওপর পেরেক ঠোকানোর মতো। অয়ন পেছাতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ বউয়ের ছেঁড়া শাড়ির নিচ থেকে ঝরতে লাগল রক্ত। লাল রক্ত কুয়ার চারপাশে ছড়িয়ে পড়ল। অয়ন চোখ বন্ধ করে ফেলে দিল টর্চ লাইট। মনে হচ্ছিল এই মুহূর্তেই তার মৃত্যু হবে। কিন্তু হঠাৎ সে শুনল এক বিকট শব্দ। কেউ যেন কুয়ার ভেতর থেকে টেনে ধরল কালো বউকে। সে গর্জন করে আবার ভেতরে মিলিয়ে গেল। অয়ন হাঁপাতে হাঁপাতে দৌড়ে বাড়ি ফিরল। কিন্তু বাড়ি ফিরেই তার মনে হলো কিছু একটা অস্বাভাবিক আছে। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। যখন সে ঠেলতে গেল, তখন দরজার উপর চোখে পড়ল রক্তের দাগ। মনে হলো কেউ হাত বুলেছে দরজায়, আর সেই হাত ভিজে রক্তে। দরজার ফাঁক দিয়ে ভেসে আসছিল কান্নার শব্দ, যেন ভেতরে কেউ কাঁদছে। অয়ন সাহস করে দরজা খুলল। ভেতরে ঢুকেই সে থমকে গেল। ড্রয়িং রুমের মেঝেতে ছড়িয়ে আছে কালো চুলের গোছা, আর তার মাঝে বসে আছে এক নারী। সে মুখ নিচু করে কাঁদছে। অয়ন ভয়ে থরথর করে বলল, কে কে তুমি? নারী ধীরে ধীরে মুখ তুলল। মুখ দেখা মাত্রই অয়ন শিউরে উঠল। এটা ছিল তার নিজের মায়ের মুখ, কিন্তু চোখ দুটো রক্তে ভরা, ঠোঁট কালো হয়ে গেছে। অয়ন কেঁদে উঠল, মা, তুমি এভাবে কেন? কিন্তু নারী ফিসফিস করে বলল, আমি তোমার মা নই, আমি হাসিনা, আমি কালো বউ। অয়ন পেছনে সরে গেল। চারপাশে দেয়ালে ছপ ছপ রক্ত দেখা দিল। ছাদের কোণ থেকে ধীরে ধীরে টপ টপ করে পড়তে লাগলো লাল তরল। অয়ন বুঝল সে অভিশাপে আটকে গেছে। যেখানেই যাবে কালো বউ তাকে তাড়া করবে। রাত কেটে গেল অগ্নি পরীক্ষার মতো।
ভোর হওয়ার পর নাসির ফিরে এলো। সে অয়নকে কাঁপতে কাঁপতে এক কোণে বসে থাকতে দেখল। অয়ন তখনও বলছিল, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। নাসির জোর করে তাকে ধরে বসালো। সব ঘটনা শোনার পর নাসির ঠিক করল, এভাবে বসে থাকলে হবে না। যে জায়গায় হাসিদার মৃত্যু হয়েছিল সেই কুয়ার সত্যটা খুঁজে বের করতে হবে। দুজনে আবার শালবনের গভীরে যাওয়ার পরিকল্পনা করল, কিন্তু এবার তারা গেল ভোরে। মনে হলো আলো থাকলে হয়তো সাহস পাওয়া যাবে। তারা পৌঁছে দেখল কুয়ার ধারে শুকনো মাটির ওপর রক্তের দাগ এখনো লেগে আছে, আর সেই দাগ ধীরে ধীরে কুয়ার ভেতরে মিলিয়ে যাচ্ছে। মনে হলো কেউ কুয়ার ভেতরে ঢুকছে রক্তের পথ ধরে। অয়ন আর নাসির ভেতরে উঁকি দিল, কিন্তু ভেতরটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়া থেকে ভেসে এলো মেয়েদের গলার করুণ সুর। একসাথে বহু নারী যেন কাঁদছে। অয়ন আর নাসির একে অপরের দিকে তাকালো। তারা বুঝল হাসিনা একা নয়, ওই কুয়ার ভেতরে আরও অনেক আত্মা আটকে আছে। এবার তারা শপথ নিল, যেভাবেই হোক হাসিনার মৃত্যুর আসল রহস্য বের করতে হবে, না হলে কালো বউ শুধু অয়নকেই নয়, পুরো গ্রামকে গ্রাস করবে। শালবনের কুয়ায় আটকে আছে শুধু হাসিনা নয়, অসংখ্য আত্মা, অসংখ্য অভিশাপ। অয়ন বুঝতে পারল তার জীবনে এবার নেমে আসছে মৃত্যুর ছায়া। ভোরের আলো ফুটলেও অয়নের মন থেকে ভয় দূর হয়নি। সে জানে কালো বউ তাকে ছাড়লে না, কোথাও গেলেই তার ছায়া তাকে অনুসরণ করবে। নাসির তখন তার পাশে আছে। সে বলল, দোস্ত, ভয় পাস না, আমরা গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবো, উনি হয়তো জানেন। দুজনে মসজিদের দিকে রওনা হলো। পথে যাবার সময় তারা লক্ষ্য করল অয়নের ছায়া তার সাথে মিলে যাচ্ছে না। অয়নের ছায়া হাঁটছিল ঠিকই, কিন্তু কয়েক কদম পেছনে। মনে হচ্ছিল ছায়াটা আলাদা হয়ে গেছে। অয়ন ঘামতে শুরু করল। সে থেমে দাঁড়ালো, কিন্তু ছায়া থামল না। ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। চোখ দুটো লাল জ্বলজ্বল করছে। অয়ন ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে গেল। নাসির তাকে জোর করে টেনে মসজিদের ভেতর নিয়ে গেল। ইমাম সাহেব তাদের কথা শুনে কেঁপে উঠলেন। তিনি বললেন, এই গ্রাম এক অদৃশ্য অভিশাপে আটকে আছে। হাসিনার মৃত্যুর পর থেকে অশরীরেরা এখানে বাঁধা। কালো বউ হচ্ছে সেই শৃঙ্খলের সবচেয়ে শক্তিশালী ছায়া। তুমি যদি মুক্তি চাও তবে তোমাকে সত্যিটা জানতে হবে, কোন রাতে কোন পূজায় কাকে উৎসর্গ করা হয়েছিল। অয়ন সাহস করে জানতে চাইল, কিন্তু আমি কিভাবে জানব? সেই রাত তো বহু বছর আগের। ইমাম উত্তর দিলেন, রাতে যখন ছায়া তোমাকে ডাকবে, ভয় পেও না, ওই ছায়াই তোমাকে নিয়ে যাবে সত্যের কাছে। সেদিন রাতটা অয়ন একা কাটানোর সিদ্ধান্ত নিল। নাসির থাকতে চাইলেও ইমাম সাহেব বললেন, এটা অয়নের পরীক্ষা, সে একাই মোকাবিলা করবে। রাত গভীর হল, চাঁদ মেঘে ঢাকা। অয়ন বাড়ির উঠোনে বসে রইল। হঠাৎ সে দেখল তার ছায়া মাটিতে নেই। কয়েক সেকেন্ড পর ছায়াটা ধীরে ধীরে উঠোনের এক কোণে দাঁড়ালো। সেখান থেকে হাত নেড়ে তাকে ডাকছে। ছায়া বলল, রেশো, আমি তোমাকে দেখাবো সত্য। অয়ন কাঁপতে কাঁপতে ছায়ার পিছু নিল। ছায়া তাকে নিয়ে গেল শালবনের গভীরে। বাতাসে কাঁপছিল গাছপালা। ঝিঝি পোকা থেমে গেছে, চারিদিক নিস্তব্ধ। কুয়ার কাছে গিয়ে ছায়াটা থেমে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে মাটির উপর একটা লালচে দাগ আঁকল। অয়ন অবাক হয়ে দেখল সেই দাগ ধীরে ধীরে একটা বৃত্তের রূপ নিল। তার ভেতরে দেখা গেল পুরনো দৃশ্য। অয়ন দেখল 50 বছর আগের রাত। শালবনের ভেতর মশাল জ্বলছে। কিছু মানুষ দাঁড়িয়ে আছে কুয়ার চারপাশে। মাঝখানে দাঁড়িয়ে হাসিনা কাঁদছে, চিৎকার করছে। তার স্বামী এক হাতে ছুরি ধরে মন্ত্র পড়ছে। অয়ন সব কিছু স্পষ্ট দেখতে পেল। হাসিনাকে জোর করে কুয়ার সামনে আনা হলো। তারপর সেই ছুরি দিয়ে হাসিনার গলা কেটে ফেলা হলো। তার চিৎকার অন্ধকারকে ভেদ করে ছড়িয়ে পড়ল।
রক্ত ঝরতে লাগলো কুয়ার ভেতর, আর হাসিনার শরীরও টেনে নেওয়া হলো। ছায়াটা তখন অয়নের কানে ফিসফিস করে বলল, এটাই সত্য, এটাই সেই রাত। তুমি যদি মুক্তি চাও তবে হাসিনার অসমাপ্ত প্রতিশোধ শেষ করতে হবে। অয়ন কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমি কিভাবে করব? ছায়া উত্তর দিল না, বরং ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গেল। অয়ন একা দাঁড়িয়ে রইল শালবনের ভেতর। হঠাৎ কানের কাছে ভেসে এলো এক নারীর গলা, তুমি আমার বদলা নেবে, নয়তো আমি তোমাকেই নেব। অয়ন বুঝল, কালো বউ এবার তার শরীর চাইছে, আর পালানোর কোনো পথ নেই। অয়ন বুঝল পালিয়ে বাঁচার সম্ভব নয়। কালো বউ তাকে নিজের মতো করে নেবে, কিন্তু এবার সে অন্য কিছু চাইছে, একটা চুক্তি। রাত গভীর, শালবনের কুয়াশা অন্ধকারে ডুবে আছে। অয়ন দাঁড়িয়ে আছে একা, চারপাশে কোনো শব্দ নেই। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে এলো, আর অন্ধকার ভেদ করে আবির্ভূত হল কালো বউ। তার চোখে ভৌতিক আগুন, ঠোঁট ফেটে আছে আর শাড়ি রক্তে ভিজে। সে ধীরে ধীরে অয়নের চারপাশে ঘুরতে লাগল। সে বলল, তুই এখন আমার, কিন্তু আমি চাই তুই আমার প্রতিশোধ শেষ করিস, তারপর তুই বাঁচতে পারবি। অরণ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, প্রতিশোধ মানে? কাকে হত্যা করতে হবে? কালো বউ ফিসফিস করে বলল, আমার স্বামী আর তার রক্তের উত্তরসূরিরা। অয়ন স্তব্ধ হয়ে গেল। 50 বছর আগের সেই স্বামী তো অনেক আগেই মারা গেছে, কিন্তু তার বংশধরেরা আজও বেঁচে আছে এই গ্রামে। অয়ন বুঝল এই চুক্তি মানে হচ্ছে খুন। না মানলে তার মৃত্যু, মানলে সে হবে খুনি। কালো বউ তার হাত অয়নের বুকে রাখল। মুহূর্তেই শরীর জুড়ে ছড়িয়ে পড়ল বরফের মতো ঠান্ডা। অয়ন চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না। তারপর কালো বউয়ের ঠোঁট নড়ল। আজ রাতে তুই তার রক্তের একজনকে মারবি, না হলে সূর্য ওঠার আগেই তুই মরবি। অয়ন হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। চোখ খুলে দেখল তার হাতে এক পুরনো ছুরি। ছুরিটা যেন নিজে থেকেই কাঁপছে, লালচে আলো ছড়াচ্ছে। সে ভয়ে দৌড়ে বাড়ি ফিরল, কিন্তু ঘরে ঢুকেই আবার চমকে উঠল। ড্রয়িং রুমের দেওয়ালে লাল রঙে লেখা, আজ রাত, প্রথম রক্ত। অয়ন আতঙ্কে ঘমতে লাগল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। সে দরজা খুলে দেখল নাসির দাঁড়িয়ে আছে। নাসির তার চেহারা দেখে আটকে উঠল। দোস্ত, তোর চোখ লাল হয়ে গেছে কেন? হাত কাঁপছে কেন? অয়ন ছুরি লুকানোর চেষ্টা করল, কিন্তু নাসির দেখে ফেলল। সে জিজ্ঞেস করল, এটা কোথায় পেলি? অয়ন কিছু বলার আগেই কানে বাজল কালো বউয়ের গলা, মেরে ফেল, না হলে তুই মরবি। অয়ন চোখ বন্ধ করে ফেলল, কিন্তু যখন চোখ খুলল তখন তার সামনে নাসিরের মুখে ভয়ের ছাপ। নাসির পিছিয়ে গিয়ে বলল, অয়ন, তুই কিছু একটা লুকাচ্ছিস, আমি তোর সাথে নেই। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। অয়ন একা হয়ে রইল। চারপাশে অন্ধকার, কানে বাজছে সেই ভয়ানক ফিসফিসানি। হঠাৎ ছুরির ধার থেকে টপ টপ করে রক্ত ঝরতে লাগল, যেন অদৃশ্য কারো গলা কাটা হল। অয়ন বুঝল চুক্তি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন সে চাইলেও আর পিছু হটতে পারবে না। সে হঠাৎ ঘুমের মতো একটা অচেতন অবস্থায় ঢুকে গেল। চোখ বন্ধ, কিন্তু শরীর নিজে থেকেই হটছে। কোথায় যাচ্ছে সে জানে না। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলো। সে দেখল সে দাঁড়িয়ে আছে গ্রামের এক পুরনো বাড়ির সামনে। এটা হচ্ছে হাসিনার স্বামীর পুরনো বংশের বাড়ি। বাড়ির ভেতর থেকে আলো জ্বলছে,
কারো হাসির শব্দ ভেসে আসছে। অয়ন বুঝল ওরাই হাসিনার উত্তরসূরি। তার হাতে থাকা ছুরিটা হঠাৎ কেঁপে উঠল। কালো বউয়ের ছায়া তার কানে ফিসফিস করে বলল, প্রথম রক্ত এখনই। অয়ন দরজার কাছে দাঁড়িয়ে কাঁপছিল, তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। সে জানত যদি এখন পিছু হটে সে মরবে, আর যদি ভেতরে যায় হবে খুনি। তার সামনে দাঁড়িয়ে আছে মৃত্যুর মতো কঠিন এক অভিশপ্ত চুক্তি। অভিশপ্ত ছুরিটা অয়নের হাতে কাঁপছিল। মনে হচ্ছিল কেউ অদৃশ্য শক্তি দিয়ে তাকে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে। আজ রাতে ঘটবে প্রথম রক্ত। গ্রামের পুরনো সেই বাড়ির ভেতর আলো জ্বলছে, হাসি আনন্দের শব্দ ভেসে আসছে। অয়ন দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। ভেতরে বসে আছে তিনজন, এক বৃদ্ধ, এক যুবক আর এক ছোট ছেলে। বৃদ্ধ লোকটা হাসতে হাসতে কিছু গল্প বলছে, আর বাকি দুজন শুনে খিলখিল করে হাসছে। অয়নের কানে আবার বাজল সেই ভয়ানক ফিসফিসানি, ওরাই হাসিনার রক্তের উত্তরাধিকারী, প্রথম রক্ত বেছে নাও। অয়ন কেঁপে উঠল। সে ভাবল কাকে মেরে ফেলবে। ছোট ছেলেটার দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। না, সে এটা করতে পারবে না। কিন্তু তখনই ছুরিটা তার হাতে লাফিয়ে উঠল, যেন নিজেই সিদ্ধান্ত নিয়েছে। অয়ন জানল আজ রাতে সে মুক্ত নয়, কালো বউই তাকে চালাচ্ছে। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকল। মেঝেতে তার পায়ের শব্দ কেউ শুনল না, যেন চারপাশ নীরব হয়ে গেছে। হঠাৎ বাতি নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু ছুরির ধার থেকে লালচে আলো বের হচ্ছিল। অন্ধকারে গলা শুকনো বৃদ্ধর চিৎকার শোনা গেল, কে কে আছিস ওখানে? অয়ন এগিয়ে গেল। তার বুকের ভেতর ধুকপুক ধ্বনি বাড়ছিল, হাত থেকে ঘাম ঝরছিল। কালো বউয়ের কণ্ঠ আবার কানে বাজল, ওকেই বেছে নাও, এই বৃদ্ধই সেই অভিশপ্ত রক্তের ধারক। অয়ন আর নিজেকে সামলাতে পারল না। ছুরিটা হঠাৎই তার হাতে শক্ত হয়ে উঠল। এক ঝটকায় সে বৃদ্ধ লোকটার দিকে ঝাঁপিয়ে পড়ল। চিৎকার ছড়িয়ে পড়ল পুরো ঘরে, রক্ত ঝরে পড়ল মাটিতে। অয়ন বুঝতে পারল সে করেছে প্রথম রক্ত। আলো আবার জ্বলে উঠল। ছোট ছেলেটা আর যুবক ভয়ে কাঁদতে লাগল। বৃদ্ধ মাটিতে পড়ে আছে, গলা কাটা, চারদিকে রক্ত ছড়িয়ে গেছে। অয়ন হাঁপাতে লাগল, তার চোখে অশ্রু, মুখে আতঙ্ক। কিন্তু তখনই সে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে আছে কালো বউ, তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। সে বলল, ভালো করেছিস, এটাই ছিল প্রথম রক্ত, এখন থেকে তুই আমার সাথে বাধা। অয়ন হাঁটুতে পড়ে গেল। সে চিৎকার করে বলতে লাগল, না, আমি খুনি নই, আমি খুনি নই। কিন্তু কালো বউ এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বলল, এখন তুই শুধু মানুষ নস, তুই হয়ে গেছিস আমার চুক্তির অংশ। হঠাৎ ঘরের ভেতর একটা অদ্ভুত ঘটনা ঘটল। যুবক আর ছোট ছেলেটা দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। তারা চিৎকার করছে, কাঁদছে। অয়ন এগিয়ে গিয়ে দরজা খুলতে গেল, কিন্তু তার হাত ছুরির সাথে আটকে গেছে। ছুরিটা যেন তার দেহের অংশ হয়ে গেছে। অয়ন বুঝল সে এখন শুধু খুনি নয়, সে হয়ে গেছে অভিশপ্ত হত্যার হাতিয়ার। হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। ছোট ছেলেটার গলার স্বর ফিসফিস করে বলল, ভাইয়া, তুমি আমাদের বাঁচাও। অয়ন কেঁদে উঠল, কিন্তু কালো বউয়ের ছায়া তার ওপর ভর করল। সে বলল, এটা শেষ হয়নি, এই গ্রামে আরও রক্ত ঝরবে। অয়ন ভয়ে চিৎকার করতে লাগল, কিন্তু তার চিৎকারের শব্দ ডুবে গেল হাসিনার ভৌতিক হাসির মধ্যে। এভাবেই শুরু হলো অয়নের অভিশপ্ত যাত্রা। প্রথম রক্ত ঝরেছে, আর এই রক্তের দাগ কখনো মুছবে না। প্রথম রক্ত ঝরার পর অয়ন বুঝতে পারল তার জীবন আর আগের মতো হবে না। কালো বউয়ের ছায়া তার সঙ্গে জড়িয়ে গেছে,
এবং ছায়ার অভিশাপ ক্রমে তার রক্তে মিশতে শুরু করেছে। ঘরে আলো কম, অয়ন দাঁড়িয়ে আছে ছুরি হাতে, কিন্তু তার চোখের পলকে ভয়। কালো বউ তার চারপাশে ঘুরছে, শাড়ির ছায়া মাটিতে ছড়িয়ে আছে। ধীরে ধীরে অয়নের হাতের ছায়া লম্বা হতে শুরু করল। পা মাটিতে রাখলেই মনে হচ্ছে মাটি তার ভেতরে দংশন করছে। হাতে থাকা ছুরি আর তার নিজস্ব দেহের অংশ হয়ে গেছে। অয়ন বুঝল সে মানুষের নয়, ছায়া হয়ে যাচ্ছে। নাসির পাশ থেকে তাকিয়ে আছে। সে চিৎকার করে বলল, অয়ন, তুই কেমন হয়ে যাচ্ছিস? অয়ন শুধু ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। তার চোখ লাল হয়ে গেছে আর মুখ ঢাকা হয়ে যাচ্ছে ছায়ায়। ছায়ার ধাক্কায় তার শরীরের অংশ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার হাত পা ধীরে ধীরে ঘর মিশে যাচ্ছে। কালো বউ ধীরে এগিয়ে এসে বলল, ভালো কাজ করেছিস। এখন থেকে তুই আমার সাথে এক, মানুষ নয়, ছায়া হয়ে ঘুরবে গ্রামে। অয়ন হাঁপাতে লাগল। সে দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু মাটি তার পা আঁকড়ে ধরল। নাসির ছুঁতে চাইল, কিন্তু অয়নের হাত তার স্পর্শ থেকে লাফিয়ে দূরে চলে গেল। ঘরের বাতাস হঠাৎ থেমে গেল, শুধু ছায়ার ফিসফিসানি ভেসে আসছে। তুই আর পালাতে পারবি না, এবার থেকে তুই ছায়া হয়ে যাবি, মানুষেরা ভয়ে কাঁপবে। অয়ন ক্রমে ঘরে ভেসে যাওয়া ছায়ার অংশ হয়ে গেল। তার কণ্ঠ ফিসফিসানি হয়ে গেল, তার চোখ এখন লাল আভা ছড়াচ্ছে। মুখ বন্ধ, শুধু ছায়ার মধ্যে একটা অদ্ভুত গর্জন শোনা যাচ্ছে। নাসির ভয়ে চিৎকার করতে লাগল, কিন্তু অয়ন আর মানুষের নয়, সে ছায়ার মতো ধীরে ধীরে কুয়োর দিকে এগোতে লাগল। কালো বউও তার পাশে, শাড়ির ছায়া তাদের মিলিয়ে দিচ্ছে। অয়ন বুঝল যে অভিশাপ থেকে পালানো সম্ভব নয়। প্রথম রক্তের পরে ছায়ার অভিশাপ তার ভেতরে বসে গেছে। এখন সে শুধু কালো বউয়ের অংশ। গ্রামের লোকেরা ঘরে প্রবেশ করলে দেখবে শুধু ফাঁকা জায়গা। কেউ জানবে না অয়ন আর মানুষের মতো নেই, শুধু ছায়ার মতো লম্বা দাগ মেঝেতে আছে, যা ধীরে ধীরে অদৃশ্য হয়। অয়ন বুঝল ছায়ার অভিশাপ তাকে শুধু শাস্তি নয়, শক্তিও দিয়েছে। এখন সে গ্রামে অবাধে ঘুরবে, কেউ তার দিকে তাকালে ছায়ার মতো ভয় পাবে। অয়ন নিজেকে বুঝতে পারল, প্রথম রক্ত শুধু শুরু ছিল। এবার থেকে প্রতিটি রাত্রি, প্রতিটি কান্না তার জন্য নতুন পরীক্ষা। কালো বউ ধীরে ধীরে অয়নের দিকে হাত বাড়াল। ছায়ার অভিশাপের মধ্যে মিলিয়ে অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখ লাল, গলা ফিসফিসানি আর শরীর অদৃশ্য। গ্রাম এখন তার খেলার মাঠ, কেউ নিরাপদ নয়। এইভাবেই জন্ম হল এক অভিশপ্ত ছায়া, অয়ন। অরণ এখন শুধু মানুষ নয়, সে হয়ে গেছে ছায়ার অভিশাপ, কালো বউয়ের হাতিয়ার। গ্রামে কেউ নিরাপদ নয়। এবার শুরু হলো শেষ শিকার। রাত গভীর, গ্রামের সব বাড়ি নিঃশব্দ, কেবল চাঁদের আলো ছায়ার মধ্যে মিশছে। অয়ন ধীরে ধীরে গ্রাম পেরিয়ে চলেছে। তার পা মাটিতে স্পর্শ করছে না, কিন্তু প্রতিটি পদক্ষেপে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। ছোট মসজিদের পাশে দুই যুবক চিৎকার করছে। একজন লুকোচুরি করতে চাইলেও ছায়ার অভিশাপ তাদের খুঁজে পেল। ভয়ে তারা একে অপরের দিকে তাকালো, কিন্তু অয়ন শুধু ছায়া হয়ে এগোচ্ছে। অয়ন চলে গেল গ্রামের প্রধান বাড়ির দিকে। ওই বাড়িতেই থাকে হাসিনার বংশধরদের অনেক লোক। আজ রাতে তাদের প্রতি হাসিনার প্রতিশোধ শেষ হবে। দরজা খুলতেই রক্তের গন্ধে ঘর ভরে গেল। আলো ফ্লিকার করছে।
আর ধীরে ধীরে ঘরের কোণে দেখা দিল কালো ছায়া। প্রথম লক্ষ্য এক যুবক। অয়ন ধীরে এগোল। তার চোখ লাল আভায় জ্বলে উঠল। যুবক চিৎকার করল, কিন্তু অয়নের গলা ফিসফিসানি হয়ে গেছে। প্রথম শিকার, তুমি শেষের জন্য। যুবক পালাতে চাইলেও দরজা বন্ধ হয়ে গেছে নিজে থেকেই। অয়ন ধীরে ধীরে কাছে এলো। ছায়ার হাত যুবককে ঘিরে ধরল। চিৎকার থেমে গেল। এরপর অয়ন লক্ষ্য করল আরও কয়েকজন ঘরে আছে। তাদের চোখে আতঙ্ক, কিন্তু পিছু হটবার কোনো পথ নেই। গ্রাম এখন কাঁপছে। প্রতিটি রুমে ছায়ার ছোঁয়া। যারা সাহস দেখালো তারা আর ফিরে আসবে না। বাকি লোকেরা জানে না কিভাবে অয়ন চলে আসলো, কেবল অনুভব করছে এখানেই মৃত্যু, আতঙ্ক আর রক্ত। কোণায় দাঁড়িয়ে কালো বউ হাসছে। শাড়ির ছায়া মাটিতে লাফিয়ে উঠছে। অয়ন আর ছায়া মিলেছে এক। যা খুঁজছে সেটি পাবে, কেউ রক্ষা পাবে না। এক পর্যায়ে অয়ন গ্রাম থেকে বেরিয়ে আসে। পথে ধীরে ধীরে কাঁপছে বাতাস। গ্রামের সব জানালা বন্ধ, কিন্তু চিৎকার ভেসে আসছে দূরে। অয়ন বুঝল শেষ শিকার শেষ হয়নি, প্রতিটি রাতেই এটি চলবে। গ্রামে রক্তের ছাপ থেকে যাবে। সবাই ভয়ে কাঁপবে, আর অয়ন ছায়ার মতো ঘুরবে। নাসির দূর থেকে চিৎকার করে ডেকে উঠল, অয়ন, তুমি কি করছো? অয়ন শুধু দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো মানুষের আলো নেই, শুধু লাল আগুন। ফিসফিসানি ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে। গ্রাম এখন তার খেলার মাঠ। কেউ নিরাপদ নয়। শেষ শিকার শুরু হয়েছে। এভাবেই কালো বউ এবং অয়ন ছায়া গ্রামে রাজ করছে। অয়ন আর কালো বউ এক হয়ে গেছে ছায়ার অভিশাপের সঙ্গে মিলিত। গ্রামে কেউ নিরাপদ নয়। আজ রাতে সম্পূর্ণ চূড়ান্ত প্রতিশোধ হবে। রাত গভীর, আকাশে চাঁদ নেই। গ্রামের সব বাড়ি নিঃশব্দ, কেবল হাওয়ার শব্দ এবং দূরের কোনো বাঁশঝাড়ের ফিসফিসানি। অয়ন ধীরে ধীরে গ্রামের প্রধান ঘরের দিকে এগোচ্ছে। প্রতি পদক্ষেপে মাটির ওপর ছায়ার দাগ লম্বা হচ্ছে। যারা ঘুমোচ্ছিল তারা একে একে জেগে ভয় পেয়ে উঠছে। শুধু অয়ন জানে এই রাতের শেষে কেউ বেঁচে থাকবে না। ঘরে ঢুকতেই দেখা যায় হাসিনার বংশধরেরা একত্রে বসে আছে। তাদের চোখে আতঙ্ক, কিন্তু পিছু হটবার কোনো পথ নেই। কালো বউ হেসে বলে, তোমরা সবাই যোগ্য হয়েছ, শেষ রাত্রি শুরু হলো। অয়ন ধীরে ধীরে ঘরে ঢুকল। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে। ছায়ার অভিশাপ, তার গলার ফিসফিসানি আরো ভয়ঙ্কর। প্রথমে যুবক, তারপর বৃদ্ধ, তারপর শিশু, সবাই একে একে আতঙ্কে দিশাহীন। অয়ন ছায়ার মতো তাদের ঘিরে ধরে। প্রথম চিৎকারের সাথে রক্ত ছড়িয়ে পড়ল। প্রতিটি ঘরে কেঁপে উঠল। প্রতিটি কোণে আতঙ্ক আর ছায়ার ধাক্কা বয়ে গেছে। গ্রামের মানুষ জানে না কিভাবে অয়ন বা ছায়া ঘরে ঢুকল, শুধু অনুভব করছে এবার শিকার শেষ হবে। কালো বউ কৌশলে ঘরে ঢুকছে। শাড়ির ছায়া প্রতিটি মানুষের দিকে ছুঁয়ে যাচ্ছে। এবার আর পালানোর কোনো পথ নেই। অয়ন আর ছায়া মিলিত হয়ে গ্রামকে ভয়ঙ্করভাবে ঘিরে ফেলেছে। প্রথম শিকার শেষ হল। রক্তে মাটির রং মিশে গেছে। অয়ন ধীরে ধীরে সবাইকে ভয় দেখাচ্ছে, আর কালো বউ পাশে দাঁড়িয়ে হাসছে। শেষ প্রতিশোধ শুরু হয়েছে। যারা বেঁচে থাকবে তারা কেবল আতঙ্কের ছায়া দেখতে পাবে।
গ্রামের বাইরে কেউ চিৎকার করে সাহায্য চাইতে গেলেও বাতাসের সাথে শব্দ মিলিয়ে গেছে। কেউ শুনবে না। অয়ন আর ছায়া গ্রামে রাজ করছে। প্রতিটি বাড়ি, প্রতিটি রুম, প্রতিটি কোণ, এখনো কেউ নিরাপদ নয়। শেষ প্রতিশোধ গ্রামে অবাধ। হঠাৎ বাইরে বজ্রপাতের মতো শব্দ। গ্রামের লোকেরা চমকে উঠল, কিন্তু কোনো আলো নেই। শুধু অয়ন আর ছায়ার লাল চোখ আর কালো বউয়ের ছায়া, সবকিছু কাঁপাচ্ছে। এই রাত শেষ হয়ে গেলে গ্রামে কেবল ভয়ের রাজত্ব থাকবে। কেউ হাসতে পারবে না, কেউ চিৎকার করতে পারবে না। সকল কিছু ছায়ার অভিশাপে মিশে গেছে। অয়ন ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে, ছায়ার অভিশাপ তার সঙ্গে। কালো বউ পাশে দাঁড়িয়ে হেসে বলে, এবার থেকে এই গ্রামে আমাদের রাজত্ব। প্রতিটি রাত আমাদের, প্রতিটি ভয় আমাদের।